ওয়েলকাম টু কোয়াড ক্লাসেস ইউটিউব চ্যানেল। আজকের থেকে আমরা একটা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কোর্স চালু করছি, যেখানে আমরা প্রতিদিনের ইম্পর্টেন্ট কারেন্ট ইভেন্টসগুলোকে নিয়ে আলোচনা করব এবং 2 সপ্তাহ অন্তর একটা কম্পাইলেশন ভিডিও আপলোড করা হবে। এই ভিডিওগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আমরা আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমাদের প্রথম প্রশ্ন, ওয়াডা বা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সিকে নিয়ে দুটো স্টেটমেন্ট দেওয়া রয়েছে, তাদের মধ্যে কোনগুলি সঠিক সেটাকে দেখতে বলা হয়েছে। ওয়াডা, যেটা অ্যান্টি ডোপিং ইন স্পোর্টস, মানে স্পোর্টসে ড্রাগ ইউজকে বন্ধ করবার জন্য তৈরি করা হয়েছিল 2005 সালে, এবং এই অর্গানাইজেশনটা প্রতি 2 বছর অন্তর একটা অনুষ্ঠান করে। তাহলে এই স্টেটমেন্ট যে দুখানা বলা হয়েছে সেটা দেখি। রিসেন্টলি 10ম যে সম্মেলন সেটা অনুষ্ঠিত হয়েছিল, এবং এই 10ম সম্মেলনে ভাইস চেয়ারপারসন ফর ব্যুরো অফ এশিয়া প্যাসিফিক হিসেবে ইন্ডিয়াকে সিলেক্ট করা হয়েছে 2025 থেকে 2027, এই 2 বছরের পিরিয়ডের জন্য। এটা আমাদের প্রথম স্টেটমেন্টটা। এবং দ্বিতীয় স্টেটমেন্ট হলো, এই কনফারেন্সটা ইউনেস্কো হেডকোয়ার্টার প্যারিসে অনুষ্ঠিত হয়েছিল। এখানে দুটোই সঠিক, এবং আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বোথ কারেক্ট। ইন্টারন্যাশনাল কনভেনশন এগেনস্ট ডোপিং ইন স্পোর্টস, এটা ইউনেস্কো অ্যাডাপ্ট করছে 2005 সালে, এবং এটা কার্যকর হচ্ছে 2007 সাল থেকে। ওয়াডা বা ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি, এর হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিয়াল, কানাডাতে। COP10-এ চেয়ারপারসন হিসেবে ছিল আজারবাইজান দেশটি। ভারতেও স্পোর্টসে অ্যান্টি ডোপিংয়ের জন্য ন্যাডা ফর্ম করা হয়, দ্যাট ইজ ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি, 2005 সালে, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টসের তত্ত্বাবধানে। এই নাডা একটি স্ট্যাচুটরি বডি, মানে তারা একটি আইন থেকে তাদের পাওয়ার সংগ্রহ করে, এবং সেই আইনটি হলো ন্যাশনাল অ্যান্টি ডোপিং অ্যাক্ট 2022। ইউনেস্কো 1945 সালের নভেম্বর মাসে তৈরি করা হয় ফ্রান্সের প্যারিস শহরের হেডকোয়ার্টার, এবং এর টোটাল মেম্বার কান্ট্রি 194টা। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। জাস্টিস সূর্যকান্ত আমাদের 53rd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে সিলেক্টেড হয়েছেন, যেটা প্রথম স্টেটমেন্ট। এবং দ্বিতীয় স্টেটমেন্ট হলো, জাস্টিস সূর্যকান্ত প্রথম হরিয়ানবি বা হরিয়ানার বাসিন্দা, যিনি ভারতের সর্বোচ্চ ন্যায়াধীশ হিসেবে শপথ গ্রহণ করবেন। এখানে দুটোই কারেক্ট স্টেটমেন্ট, এবং সঠিক উত্তরটি হলো অপশন সি, বোথ কারেক্ট। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের অ্যাপয়েন্টমেন্ট হয় 124(2) আর্টিকেলের মাধ্যমে, এবং অ্যাপয়েন্টমেন্ট করে প্রেসিডেন্ট। আমাদের 52nd চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন BR গাভাই, যিনি প্রথম বুদ্ধিস্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিলেন, এবং দ্বিতীয় শিডিউল্ড কাস্ট পার্সন ছিলেন যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে দায়িত্ব পালন করেন। 3 নম্বর প্রশ্ন, অভিনব বিন্দ্রা, যাকে অনেকেই চেনো, 2008 সালে বেজিং অলিম্পিকে উনি ভারতের হয়ে প্রথম ইন্ডিভিজুয়াল কোনো ইভেন্টে সোনা জয় করেন। তাকে 2026 উইন্টার অলিম্পিক্সের টর্চ বিয়ারার হিসেবে সিলেক্ট করা হয়েছে। এবং দ্বিতীয় স্টেটমেন্ট, 2026-এর উইন্টার অলিম্পিক ইটালি এবং সুইজারল্যান্ড মিলিতভাবে হোস্ট করছে। এখানে দুটো স্টেটমেন্টের মধ্যে দ্বিতীয়টি ভুল, কারণ ইটালি এবং সুইজারল্যান্ড নয়, শুধুমাত্র ইটালি এই গেমসটাকে অর্গানাইজ করছে, সুইজারল্যান্ড নয়। ইটালির মিলান শহরে এই গেমসটাকে অর্গানাইজ করা হবে। সুতরাং অপশন এ, অনলি ওয়ান, ইজ কারেক্ট। 2026-এর উইন্টার অলিম্পিক্স, যেরকম আমি বললাম, মিলান ইটালিতে এটাকে অর্গানাইজ করা হচ্ছে। 2022-এর উইন্টার অলিম্পিক্স অর্গানাইজ করা হয়েছিল চীনের বেজিংয়ে। 2028-এর সামার অলিম্পিক্স লস অ্যাঞ্জেলিস, ক্যালিফোর্নিয়া, ইউএসএতে অর্গানাইজ করা হবে। 2032-এর সামার অলিম্পিক্স অস্ট্রেলিয়াতে অর্গানাইজ করা হবে। অভিনব বিন্দ্রা, যেরকম আমি প্রথমেই বললাম, 10 মিটার এয়ার রাইফেল ক্যাটাগরিতে ইভেন্টে 2008 সালে বেজিংয়ে উনি গোল্ড জেতেন। পরবর্তী প্রশ্ন ইউএনকে নিয়ে, বা ইউনাইটেড নেশনস। ইউনাইটেড নেশনস চার্টার নিয়ে আসা হয় 1945 সালে। এর 80th অ্যানিভার্সারি 2025 সেলিব্রেট করা হয়েছে, এবং ইউএন এর বর্তমানে মেম্বার কান্ট্রিজ 193টা। এখানে তিনটেই কারেক্ট স্টেটমেন্ট, সুতরাং অপশন সি, অল আর কারেক্ট, এটা কারেক্ট অ্যান্সার। ইউনাইটেড নেশনস 1945 সালের অক্টোবর মাসে এটা তৈরি করা হচ্ছে, হেডকোয়ার্টার নিউ ইয়র্কে, মেম্বার কান্ট্রিজ 193টা, ফাউন্ডিং মেম্বার ছিল 51টা, এবং অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা, অ্যারাবিক, চাইনিজ, ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, রাশিয়ান।
বর্তমানে সেক্রেটারি জেনারেল অ্যান্টনিও গুয়েট্রেস, যিনি পর্তুগালের বাসিন্দা, এবং ইউএনের থিম হলো বিল্ডিং আওয়ার ফিউচার টুগেদার, মানে ঐক্যবদ্ধভাবে ভবিষ্যৎ গঠন করা। 80th সেশনের প্রেসিডেন্ট ছিলেন অ্যান্নালেনা বেরবক। ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর, উনি এই 80th সেশনটাকে অ্যাটেন্ড করেন। কাফলা স্পন্সরশিপ সিস্টেম রিসেন্টলি খুব নিউজে থেকেছে, এবং সৌদি আরব এই কাফলা স্পন্সরশিপ সিস্টেমটাকে অ্যাবলিশ করছে। প্রথমে আমরা জেনে নিই কাফলা স্পন্সরশিপ সিস্টেমটা জিনিসটা কি ছিল। কাফলা ওয়ার্ডটা আসছে কাফিল থেকে। কাফিল বলা হয় যারা গালফ কান্ট্রিজগুলোতে কাজ করতে যাচ্ছে তাদের যে এমপ্লয়ার তাকে। এই কাফলা সিস্টেমের ক্ষেত্রে এই কাফিলরা তাদের যে এমপ্লয়িরা থাকতো তাদের ওয়ার্কিং আওয়ার্স, তাদের কোথায় তারা চাকরি ছেড়ে যেতে পারবে কি পারবে না, তাদের পাসপোর্ট আটকে রাখা বা এরকম অনেক কিছু কাজ করতো। এবং তাদের পারমিশন ছাড়া কোনো ওয়ার্কার দেশেও ফিরতে পারতো না বা দেশ থেকে আবার গিয়ে চাকরিতে জয়েনও করতে পারতো না। এই সিস্টেমটাকে সৌদি আরব অ্যাবলিশ করে দিচ্ছে। এগুলো আরও কিন্তু এখনও বেশ কিছু গালফ কান্ট্রিতে এই সিস্টেমটা কার্যকর রয়েছে। সৌদি আরবের ক্যাপিটাল রিয়াদ এবং এর কারেন্সি সৌদি রিয়াল। ভারতের প্রথম আন্ডার ওয়াটার টানেল কেরালার কোন দুটি অঞ্চলকে কানেক্ট করছে? সেটা হলো ফোর্ট কোচি এবং ভাইপিন আইল্যান্ড। ফোর্ট কোচি আমরা যদি ম্যাপে দেখি, এইখানে এর্নাকুলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে ফোর্ট কোচি, এবং এখানে হলো ভাইপিন আইল্যান্ড। এই ভাইপিন আইল্যান্ড এবং ফোর্ট কোচির মাঝখানে এই টানেলটি তৈরি করা হচ্ছে। টানেলের টোটাল লেন্থ 2.75 কিলোমিটার, এবং সমুদ্রতল থেকে 35 মিটার ডিপে গিয়ে এই টানেলটা তৈরি করা হবে, যার জন্য বাজেট 2,672 কোটি টাকা। এবার এটা ম্যাচিং টেবিলের কোয়েশ্চেন, যেখানে প্রথমে বাঁদিকে রয়েছে দেশ এবং ডান দিকে রয়েছে তাদের তৈরি করা মিসাইল, ব্যালিস্টিক মিসাইলগুলো। এখানে যদি আমরা অপশনগুলোকে দেখি, হিউনমো 5 যেটা তৈরি করেছিল সাউথ কোরিয়া, DF-41 যেটা চীন তৈরি করে, RS-28 শার্মাত যেটা রাশিয়া তৈরি করে, এবং অগ্নি প্রাইম যেটা ভারত তৈরি করেছিল। সুতরাং অপশন বি, A4, B3, C1 অ্যান্ড D2 এটা আমাদের সঠিক উত্তর হবে। সাউথ কোরিয়া হিউনমো 5 ব্যালিস্টিক মিসাইলটা তৈরি করেছে, এবং এটা একটি শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ 600 কিলোমিটার। মূলত নর্থ কোরিয়াকে কন্টেন করবার জন্য এই মিসাইলটাকে তৈরি করা হয়েছে। অগ্নি প্রাইম যেটা আমাদের একটা মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, এবং যেটা নিউক্লিয়ার ক্যাপাবেলও, মানে নিউক্লিয়ার ওয়ারহেড এটাকে মাধ্যমে লঞ্চ করা যেতে পারে। সাউথ কোরিয়ার বিষয়ে আমরা যদি একটু ম্যাপে দেখি, সাউথ কোরিয়া হলো এই রিজিয়ানটা, এবং এর রাজধানী হচ্ছে সিউল। নর্থ কোরিয়া যার রাজধানী হচ্ছে পিয়ংগ্যাং। এদিকে আমরা দেখতে পাচ্ছি জাপান সাগর, এখানে কোরিয়া স্ট্রেট, এবং এখানে ইয়োলো সি রয়েছে। এই সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়ার মধ্যে 38 ডিগ্রি প্যারালাল লাইনটার মাধ্যমে বাউন্ডারি ডিসাইড করা হয়। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনের অ্যাডভাইজারি বোর্ড অফ জাজেসে 2025 থেকে 2027 পিরিয়ডের জন্য কাকে অ্যাপয়েন্ট করা হচ্ছে? জাস্টিস প্রতিভা সিং। ওয়ার্ল্ড ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, যেটার ফাউন্ডেশন হচ্ছে 1967 সালে, যার ডাইরেক্টর জেনারেল ড্যারেন ট্যাং, সিঙ্গাপুরের বাসিন্দা, এবং টোটাল মেম্বার কান্ট্রিজ 193টা। ইন্ডিয়া 1975 সাল থেকে এই অর্গানাইজেশনের পার্ট। ইন্টালেকচুয়াল প্রপার্টি, আগে ইন্টালেকচুয়াল প্রপার্টি জিনিসটা কি সেটা আমরা একটু জানি। যে কোনো জিনিস যেটা মানুষের বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হচ্ছে, যেমন সেটা কোনো ইনভেনশন হতে পারে, বা কোনো আবিষ্কার, কোনো সাহিত্যিক লেখা, বা কোনো কবিতা বা এরকম কিছু হতে পারে, কোনো ছবি হতে পারে, কোনো ট্রেডমার্ক হতে পারে, কোনো লোগো হতে পারে, বা কোনো ডিজাইন হতে পারে। এই ধরনের জিনিসগুলোকে যাতে কখনো চুরি না হয় তার জন্য একটা লিগাল প্রোটেকশন দেওয়া, এবং সেটাই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসগুলোকে মাধ্যমে সিকিওর করা হয়। ভারতে পেটেন্টস অ্যাক্ট 1970, ট্রেডমার্কস অ্যাক্ট 1999, কপিরাইটস অ্যাক্ট 1957, ডিজাইনস অ্যাক্ট 2000, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অফ গুডস 1999, সেমিকন্ডাক্টর ইন্টিগ্রেটেড সার্কিট লেআউট ডিজাইন অ্যাক্ট 2000, এগুলোর মাধ্যমে ইন্টেলেকচুয়াল প্রপার্টিকে সেফগার্ড করা হয়। নোডাল ডিপার্টমেন্ট বা যে ডিপার্টমেন্টের মাধ্যমে এটাকে কার্যকর করা হয় সেটা হলো ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড বা DPIIT,
যেটা মিনিস্ট্রি অফ কমার্স ও ইন্ডাস্ট্রির আন্ডারে কাজ করছে। ন্যাশনাল, এটা এ হবে এখানে, সরি, ন্যাশনাল আইপিআর পলিসি 2016, এটাতে জাস্টিস সিং, যিনি রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছেন, তিনি একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন। আইপি ইন্ডিয়া হেড অফিস হচ্ছে মুম্বাইতে, এবং যে ইন্টারন্যাশনাল কনভেনশনগুলো ইন্টেলেকচুয়াল প্রপার্টি কে সেফগার্ড করে তার মধ্যে প্যারিস কনভেনশন 1883, বার্ন কনভেনশন 1886 অ্যান্ড ট্রিপস এগ্রিমেন্ট 1995 উল্লেখযোগ্য। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। অ্যানুয়াল ফিশ ফেয়ার কাম ফিশ ক্রপ কম্পিটিশন নিঙ্গল চৌখাওয়া ফেস্টিভ্যালের আগে কোন রাজ্য এটাকে অর্গানাইজ করেছে? অ্যান্সার হলো মণিপুর। এটা একটা মূলত মাছের মেলা, মানে আমাদের খাবারের মাছ তার মেলা। এটা ডিপার্টমেন্ট অফ ফিশারিজ, গভর্নমেন্ট অফ মণিপুর অর্গানাইজ করে। 46th এডিশন এটা। ট্রাইবটা নিঙ্গল নয়, সরি, এটা মেইতেই কমিউনিটির একটা প্রোগ্রাম, এবং চোখাওয়া ফেস্টিভ্যালটাও মেইতেই কমিউনিটিরই প্রোগ্রাম। এছাড়া আরও কিছু ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল যেটা মণিপুরে অর্গানাইজ করা হয় সেগুলো হলো ইয়াওসাং, যেটা ফাল্গুন মাসে করা হয়, চেইরাওবা, যেটা মণিপুরি নিউ ইয়ার, হাই হারাওবা অ্যান্ড চাপচার খুট। মণিপুরের ম্যাপটা যদি আমরা একটু দেখি, মণিপুরের উত্তরে এই রিজিয়ানে রয়েছে নাগাল্যান্ড, এই দিকে রয়েছে আসাম, এবং এখানে রয়েছে মিজোরাম। এখানে মায়ানমার বর্ডার রয়েছে। মূলত পুরো রাজ্যটাই একটা হিলি বা পার্বত্য রাজ্য, এবং এখানে মূলত এই ইম্ফল ভ্যালি বা এখানে যে মাঝের ভ্যালি রিজিয়ন, এখানেই রয়েছে তাদের মণিপুরের রাজধানী ইম্ফল, এবং এই রকম জায়গায় মণিপুরের লোকটাক লেক। লোকটাক লেকেই যে ফ্লোটিং আইল্যান্ডগুলো পাওয়া যায়, এখানে এটা একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এই আইল্যান্ডগুলো লোকটাক লেকের ওপরে ভেসে বেড়ায়, এবং তার ওপরেই রয়েছে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক, যেখানে মণিপুরের স্টেট অ্যানিমাল সাঙ্গাই দেখতে পাওয়া যায়। এছাড়া মণিপুরের মূলত যে ট্রাইবসগুলো মেইতেই, কুকি এবং নাগা, মেইতেই পপুলেশন মূলত এই ভ্যালি রিজিয়নের মধ্যে দেখতে পাওয়া যায়। কুকি পপুলেশন সাউথ, এই ভ্যালি সাউথের এই যে পার্বত্য অঞ্চল সেখানে, এবং নাগা পপুলেশন এই নর্থের এই রিজিয়নগুলোতে দেখতে পাওয়া যায়। মণিপুর ইউনিয়ন টেরিটরি হিসেবে 1956 সালে আর প্রথম প্রকাশ পায়, এবং স্টেটহুড পায় 1972 সালে। কিন্তু 27 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1971-এর মাধ্যমে এদেরকে স্টেটহুড, মানে মণিপুর রাজ্যটাকে স্টেটহুড দেওয়া হয়। এখানকার গভর্নর বর্তমানে অনুসুয়া উকি, এবং চিফ মিনিস্টার বীরেন সিং। ভারতের প্রথম এক্সট্রিম পভার্টি ফ্রি স্টেট হিসেবে কোন রাজ্যটিকে ঘোষণা করা হচ্ছে? তার ফাউন্ডেশন ডে 1 নভেম্বর 2025-এ। অ্যান্সার হলো কেরালা। কেরালা গভর্নমেন্ট এক্সট্রিম পভার্টি ইরাডিকেশন প্ল্যান 2021 সালে লঞ্চ করে, এবং নীতি আয়োগও মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স 2021 সালে লঞ্চ করেছিল। সেই সময় কেরালাতে 0.7% এক্সট্রিমলি পুয়ার মানুষ বসবাস করতেন। এবার কিছু মিসলেনিয়াস নিউজ আমরা দেখব, যেমন নীরাজ চোপড়াকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে র্যাঙ্ক দেওয়া হচ্ছে। তার কিছু অ্যাচিভমেন্ট হলো খেলরত্ন অ্যাওয়ার্ড পেয়েছিলেন 2021 সালে, অর্জুনা অ্যাওয়ার্ড পান 2018 সালে, অলিম্পিক গোল্ড মেডেল টোকিও 2020-তে পান। প্রথম ইন্ডিয়ান তিনি যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে গোল্ড জিতেছিল বুদাপেস্টে 2023 সালে, এবং ওয়ার্ল্ড নাম্বার 1 ইন জ্যাভলিন থ্রোয়ার বর্তমানে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে। কিছু ইম্পর্টেন্ট ডেজ দেখে নিই আমরা। ইন্টারন্যাশনাল স্নো লেপার্ড ডে 23শে অক্টোবর। স্নো লেপার্ড যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ, এটা আইইউসিএন স্ট্যাটাস ভালনারেবল। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 এর শিডিউল 1-এ এদেরকে রাখা হয়েছে। লাদাখের স্টেট অ্যানিমাল স্নো লেপার্ড, এবং কিরগিজস্তানের ন্যাশনাল অ্যানিম্যাল স্নো লেপার্ড। 2024-এর স্নো লেপার্ড সেন্সাসে 718টা স্নো লেপার্ড ভারতে দেখতে পাওয়া যায়, যার মধ্যে লাদাখে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে 477, এবং তারপরে যে রাজ্যগুলোতে সংখ্যার ক্রমানুসারে সাজানো রয়েছে উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এবং জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে সবচেয়ে কম সংখ্যক 9টা স্নো লেপার্ড দেখতে পাওয়া যায়, এবং লাদাখে সবচেয়ে বেশি 477টা। প্রজেক্ট স্নো লেপার্ড 2009 সালে লঞ্চ করা হয়েছিল। ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স বা আইটিবিপি
তার 64th ফাউন্ডেশন ডে সেলিব্রেট করছে 24শে অক্টোবর 2025-এ। আইটিইউপি ফরমেশন হয়েছিল 1962-তে, যার বর্তমান হেড প্রবীণ কুমার, এবং আইটিইউপির মোটো সৌর দৃঢ়তা কর্মনিষ্ঠা। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে এই পুলিশ ফোর্সটি কাজ করে। এর মূলত 3টি কমান্ড সেন্টার: ওয়েস্টার্ন কমান্ড, যেটা লাদাখ এবং হিমাচল প্রদেশের বর্ডারকে সিকিউর করে; সেন্ট্রাল কমান্ড, যেটা উত্তরাখণ্ডের বর্ডারকে সিকিউর করে; এবং ইস্টার্ন কমান্ড, যেটা সিকিম এবং অরুণাচল প্রদেশের বর্ডারকে সিকিউর করছে। মূলত ইন্দো চায়না যে বর্ডার, সেটা সেখানেই আইটিবিপি প্রহরারত থাকে। ভারতের কোন রাজ্য দাবাকে তাদের স্কুল ও কলেজের কারিকুলামের মধ্যে ইনক্লুড করেছে ছাত্রদের মধ্যে স্ট্র্যাটেজিক থিঙ্কিং ডেভেলপ করবার জন্য? অ্যান্সার হলো গোয়া। গোয়ার রাজধানী হলো পানজি। গোয়াকে 1961 সালে অ্যানেক্স করা হয় এবং 1987-তে গোয়া স্টেটহুড পায় 56 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। গোয়া ভারতের স্মলেস্ট স্টেট। এরই সাথে আমরা আজকের ভিডিও শেষ করছি। আমাদের এই ভিডিওর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং আরও কন্টেন্টের জন্য, এক্সাম রিলেটেড আপডেটের জন্য এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলেও আমাদের এইখানে স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারগুলোতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।